আওয়ামী লীগ সব মিডিয়াকে একাকার করতে পারলো, তাদের অন্যান্য দলগুলি আছে তারা কেন বিচ্ছিন্ন করতে পারলো না? সবসময় তো কিছু কিছু মিডিয়াকে বিচ্ছিন্ন করেছিল, তাদের পক্ষে বলেছিল, তাহলে কেন পারলো না? তাহলে তাদের সার্থকতা, আরেকজনের ব্যর্থতা, এই বিষয় হতে পারে। এখন সকল দৈনিক পেপারে কিন্তু অনলাইন সংস্করণ আছে, এটা নিয়ন্ত্রণ করাটা সঠিক হয়েছে বলে আমি মনে করি না। এবং বাংলাদেশ ব্যাংকের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কোন গভর্নর এমন আদেশ জারি করেনি। জনগণের মুখকে বন্ধ করতে পারবে? এখন তথ্য প্রযুক্তির যুগ, কোন ফাইলটি কোথায় আছে তা কিন্তু জানা যাচ্ছে। তাই এই বিষয়টা আমি ইতিবাচক ভাবে দেখছি না, এবং এটা আমি স্বাধীন গণমাধ্যমের প্রতি একটা হস্তক্ষেপ বলে মনে করছি। দর্শক প্রশ্ন করেছেন, সালাদ আজরুল ইসলাম সাহেব বলেছেন যে সালাদ বন্ধ করে দেওয়া হয়েছে কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় না, সালাদ বন্ধ করা হয়নি। আপনার কালকে জুম্মার নামাজ হবে, কেন্দ্রীয় যে মসজিদ আছে সেখানেও হবে, এবং হলের যে মসজিদে সেটা হবে। তবে যে নামাজটার কথা বলা হয়েছিল সেটা অনুমতি, আমার কলিমুল্লাহ স্যার বললেন যে অনুমতি চায়নি বা অনুমতি দেয়নি। কেন? বিভিন্ন কারণে বলেছেন। আমি বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলতে পারবে কেন দেয়নি, এবং স্যার বলে দিয়েছেন কেন দেয়নি। আবার আব্দুল হামিদ সাহেব কথা বলেছেন যে উনি বিদেশে দেখেছেন পুলিশ রাস্তা বন্ধ করেও নামাজ আদায়ের ব্যবস্থা করে, আমাদের দেশে কেন হয়? আমাদের দেশে কিন্তু কালকে জুম্মাবার, এবং প্রত্যেকটা রাস্তা কিন্তু বন্ধ করে দিয়ে কিন্তু এক পাশে ওয়ান ওয়ে করে কিন্তু নামাজ পড়তে দেওয়া হয়। হ্যাঁ, এই বিষয়গুলি কিন্তু করা হয়, করা যে হয় না তা না। আরেকটি হলো লটকিয়ে রেখেছে, যে 11 জন আসামিকে লটকিয়ে রেখেছি। 11 জন, আমি যতটা জানি যে 3 জন ধরা পড়েছে, 11 জন আসামি লটকিয়ে রাখার কোনো বিধান নেই। আর ওই যে আইনের ভাষায় বলা আছে মানে মানে 48 ঘন্টার মধ্যে তাকে নিকটস্থ আদালতে সোপর্দ করতে হবে, এবং তাকে রিমান্ড চাইতে পারে যদি তার জিজ্ঞাসাবাদ করার জন্য, আত্মীয় স্বজনকে একটু মানে ইয়ে করার জন্য আর কি, সান্ত্বনা দেওয়ার জন্য। এখন আত্মীয় স্বজন যে না ওটা নির্ভরযোগ্য বলবে সেটা তারা মনে করেনি। না নির্ভরযোগ্য সূত্র সেটা বলেছে কিনা, বা যিনি দায়িত্বপ্রাপ্ত ইনকোয়ারি অফিসার বা ডিউটি অফিসার অথবা যে তদন্তকারী কর্মকর্তা অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছে কিনা আমি জানি না। এটা বলার অপেক্ষা রাখে না, কারণ রিমান্ড চাইতে হবে অথবা তাকে হাজতে আটকের জন্য একটা অগ্রগামী পত্রের মাধ্যমে করা হয়। হ্যাঁ, ডিটেনশন আগে ছিল, স্পেশাল পাওয়ার অ্যাক্টার এখন ব্যবহার না। একসময় স্পেশাল পাওয়ার এক বিরোধী দলে যারা থাকতো তারা সবাই এটা উজ্জ্ব করা, কারণ না যখন কাউকে কোনো মামলা, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, যাকে 54 ধারাও অ্যারেস্ট করা যাচ্ছে না, এবং 54 ধারা হলো জামিনযোগ্য, আটকিয়ে রাখা যাবে না, যাকে কোনো আইনে আটকে রাখা যায় না, তাকে স্পেশাল পাওয়ার অ্যাক্টে জেলা ম্যাজিস্ট্রেট না জেলা প্রশাসন তাদের 30 দিন, 120 দিন এবং পরবর্তীতে 6 মাসের জন্য আটকাদেশ দেওয়া হতো, এবং এটা কোনো জামিন সাধারণত ম্যাজিস্ট্রেটরা প্রদান করতো না। কিন্তু সেই বিষয়টা এখন নেই, অনেক ক্ষেত্রে এখন আটক করা যায়। এবং অনেকে বলেন, ক্যাপ্টেন সাহেবও বলেন, তারপর ব্যারিস্টার সাহেবও বলেন যে আমাদের দেশে তো অনেক 10-12 দিন আটকিয়ে রেখেও বলে যে আটকিয়ে রাখিনি, তারপর বলে যে গতকালকে আটকে রেখেছি, আমরা ধরেছি। আমার ভাই বলেছে সব মিডিয়া একাকার হয়ে গিয়েছে। আওয়ামী লীগ সব মিডিয়াকে একাকার করতে পারলো, তাদের অন্যান্য দলগুলি আছে তারা কেন বিচ্ছিন্ন করতে পারলো না? সবসময় তো কিছু কিছু মিডিয়াকে বিচ্ছিন্ন করেছিল, তাদের পক্ষে বলেছিল, তাহলে কেন পারলো না? তাহলে তাদের সার্থকতা, আরেকজনের ব্যর্থতা, এই বিষয় হতে পারে। আরেকটি বিষয় হলো যে এই যেটা নিউজ দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ আর সীমিতকরণের মধ্যে কিন্তু একটি পার্থক্য আছে। সীমিতকরণের পার্থক্য হলো যে সীমিত লোক যেতে পারবে, সীমিত জায়গায় যেতে পারবে, এটা। আর নিষিদ্ধ মানে একেবারে নিষিদ্ধ, প্রবেশ নিষেধ, একেবারে কোনো সাংবাদিক ঢুকতে পারবে না। আমি যতটুকু জানি যে ওইভাবে নিষিদ্ধ করা হয়নি, সাংবাদিকরা যেতে পারবে, সংশ্লিষ্ট সাংবাদিকরা যেতে পারবে, এবং কার কাছে যেতে পারবে? ওই মুখপাত্রর কাছে যেতে পারবে, যে মুখপাত্র এইসব প্রশ্নের উত্তর দেবে তাদের কাছে। আর যদি কোনো কর্মকর্তা পাশ দেয়, তাহলে উনি যে শাখায় আছে ওই শাখার উনি যেতে পারবেন, অন্য কোথাও যেতে পারবেন না। যেমন সচিবালয়ের একটা বিষয় আছে, অন্য যে কোনো মন্ত্রণালয়ে আপনি সচিবালয় পাশ নিয়ে যে কোনো মন্ত্রণালয়ে প্রবেশ করতে পারবেন, কিন্তু আপনার যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হয় তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাশ নিতে হবে, এরকম বলা আছে। তবে এই যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সাংবাদিকদের উপর, এটা ইতিবাচক ভাবে
আমি দেখি না। সাংবাদিকরা হলো চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরাই কিন্তু সবকিছু তুলে ধরে, হয়তো পজিটিভ নেগেটিভ ভাবে তুলে ধরে। আমরা কয়েকটি সংবাদপত্র পর্যালোচনা করে কিন্তু আমরা বিষয়টি দেখতে পারি। এই সাংবাদিকরাই কিন্তু ব্যাংক সেক্টর যে দুর্নীতি হয়েছে, এই সাংবাদিকরাই কিন্তু ব্যাংক সেক্টর থেকে যে বিদেশে অর্থ পাচার হয়েছে, এই সাংবাদিকরাই কিন্তু পিকে চৌধুরী না কি নাম, হালদার, এই বিষয়ে কিন্তু সাংবাদিকরাই কিন্তু এইগুলি উদ্ঘাটন করেছে এবং তারপর এটা বিভিন্ন ভাবে এসেছে। এর মাঝে সম্প্রীতিও দু একটি বিষয় এসেছে। সরকারের এক সার্ভিসের সর্বোচ্চ কর্মকর্তা, সাবেক কর্মকর্তার বিষয় এসেছে এবং সেটা দুদক ইনকোয়ারি শুরু করছে এবং হাইকোর্টে রিট পর্যন্ত হয়েছে। এই সাংবাদিক সাহেবরা এটা উপস্থাপন করে বলেই কিন্তু আমরা জনগণ জানতে পারি, আমরা পেপারের মাধ্যমে জানতে পারি, আর আরো বেশি জানতে পারি অনলাইন পেপার। এখন সকল দৈনিক পেপারে কিন্তু অনলাইন সংস্করণ আছে। এটা নিয়ন্ত্রণ করাটা সঠিক হয়েছে বলে আমি মনে করি না। এবং বাংলাদেশ ব্যাংকের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত কোন গভর্নর এমন আদেশ জারি করেননি। এই গভর্নর আদেশ জারি করেছেন কেন জানি না। আপনার আরেকটি বিষয়, অনেকে বলে, আমিও একটু সত্যতা পাই কিনা আমি এখনো ভেবে দেখিনি, আগে অর্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আসলে, আইএমএফ বা যে কোনো দাতা সংস্থার বিষয় আসলে, বা অর্থ মন্ত্রণালয়ের বাজেট অথবা সামষ্টিক অর্থনীতি বা মূল্যস্ফীতি বিষয় আসলে, অর্থ মন্ত্রণালয়ের যিনি সচিব থাকতেন তারা মুখপাত্র, তারা বলতেন। তখন কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নামটা কখনো আসেনি। বাংলাদেশের গভর্নরের নাম মানুষ জানতো কিনা সন্দেহ। কিন্তু এখন কেন যেন মনে হয় যে অর্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আসলে, অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে কোনো বিষয় আসলে, সামষ্টিক অর্থনীতির সম্বন্ধে যে কোনো বিষয় আসলে, যেগুলির কথা বলার কথা অর্থ মন্ত্রণালয়ের যারা, আমি তো অর্থ মন্ত্রণালয়ে 14 বছর চাকরি করেছি, অর্থ মন্ত্রণালয়ের যে সচিব তিনি বলেন। কিন্তু আজকাল সচিবকে অনুপস্থিত পাই। আজকের কথা বলেন হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আবার নিন্দুকরা বলেন সে এই গভর্নর তো আবার সি না ডি ক্যাটাগরির গভর্নর, মানে বিশ্বের মানদণ্ডতে। যখন একজনের দায়িত্ব আরেকজন নিয়ে নেয়, তাহলে যার দায়িত্ব নেয় তার ব্যর্থতা, অথবা যে নেয় তার সার্থকতা। আর সার্থকতা যার থাকবে তার তো আরো সাংবাদিকদের সামনে আরো বেশি আসার কথা। সাংবাদিকদের সামনে তো আরো, সাংবাদিকদের আরো অনুপ্রবেশ না, তাদের মুখোমুখি হওয়ার কথা। কিন্তু সাংবাদিকদের মুখ বন্ধ করে কি জনগণের মুখকে বন্ধ করতে পারবে? এখন তথ্য প্রযুক্তির যুগ, কোন ফাইলটি কোথায় আছে তা কিন্তু জানা যাচ্ছে। তাই এই বিষয়টা আমি ইতিবাচক ভাবে দেখছি না, এবং এটা আমি স্বাধীন গণমাধ্যমের প্রতি একটা হস্তক্ষেপ বলে মনে করছি। আমি তথ্য মন্ত্রণালয়ে 5.5 বছর ছিলাম। তথ্য মন্ত্রণালয়ে থাকার প্রেক্ষিতে গণমাধ্যমের যে স্বাধীনতার বিষয়টা আমি জানি, গণমাধ্যম সম্পর্কে যে বিষয়গুলি আছে তথ্য মন্ত্রণালয় তা আমি সম্যক ধারণা নিয়েছি। সেখানে আমি মনে করব গণমাধ্যমের প্রতি একটা প্রত্যক্ষ বাধা বলে আমি মনে করছি, প্রত্যক্ষ অন্তরায় বলে মনে করছি। এটা আমাদের সংবিধান অনুযায়ী কেউ এটা প্রয়োগ করতে পারে না। বাংলাদেশের ব্যাংকের গভর্নর তো অবশ্যই নয়। তাই এই বিষয়টিকে আমি সাধুবাদ জানাই না। আমি নেতিবাচক বিষয় হিসেবে আমি আবারও বলবো, সাংবাদিকদের প্রবেশ করতে হবে। যখন আপনি সাংবাদিকদের প্রবেশ করতে দিবেন না, তখন কিন্তু সন্দেহের উদ্রেক হবে, সন্দেহের অবকাশ থাকবে। মানুষ সন্দেহ করবে যা তারা যা ইচ্ছা তাই করছে, এবং যা ইচ্ছা তাই কিন্তু হয়েছে, তাই কিন্তু হয়েছে। আরেকটা হলো শিল্পী সমিতির, শিল্পী অনেক অসংখ্য সাংবাদিক গিয়েছে। এখন আমাদের বিষয় কি জানেন, আমরা সবসময় সাংবাদিকরা পিটানিও খেয়েছে, আবার সেখানে মানে আবার হুমড়ি খায়ও, আবার নিউজ সংগ্রহ করতে গিয়েছে। মানে পাবলিকের মানে দৃষ্টিরা যেদিকে, সাংবাদিক সাহেবরা কিছু সেদিকে যায়। আর মানুষের এফডিসির প্রতি একটা মানুষের একটা আকর্ষণ আছে। আর এই আকর্ষণটা আমি গত বছর সৃষ্টি করেছিলাম যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম। তখন কিন্তু এফডিসির নাম মানুষ ভুলে গিয়েছিল। আমি সেখানে প্রধান নির্বাচন কমিশনার থাকার 30 দিনে এমন ভাবে আলোচিত করেছিলাম বিভিন্ন এই যে সাংবাদিকদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে ওই সময় মানে নারায়ণগঞ্জে একটা জাতীয় নির্বাচন হয়েছিল তা ছাপিয়ে উঠেছিল। এবং এবার নির্বাচনে গণমাধ্যমকে ততটা সম্পৃক্ত করতে পারেনি, ওই আলোড়ন সৃষ্টি করতে পারেনি বর্তমান প্রধান নির্বাচন কমিশনার। তবে ইলেকশন যেদিন হয়েছিল তার দ্বিতীয়ার্ধে সাংবাদিকদের আনাগোনা দেখা গিয়েছিল। তবে মানে শপথ গ্রহণের দিন একটা দারুণ ভাবে মানে
আলোড়ন সৃষ্টি করতে পেরেছে, তবে এটা ইতিবাচক ভাবে না, নেতিবাচক ভাবে তাদের প্রতি আঘাত করে। আঘাত দুপক্ষের হয়েছে, কে কিভাবে করেছে যারা সেখানে থাকবে তারা দেখতে পারবে। তবে আমরা যে ফুটেজ দেখেছি তাতে এটা আমাদের কাঙ্ক্ষিত নয়। আমাদের শিল্পীদের মন উদার থাকবে, সাংবাদিকদের মন উদার থাকবে, কেউ কারো প্রতিপক্ষ না। আমাদেরকে এই সাংবাদিকরা উপস্থাপন করে। জি। ধন্যবাদ আপনাকে।